প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে আমাদের কেমিক্যাল যে কম্পাউন্ডগুলো মানে কেমিস্ট্রির যে ভূমিকা, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আসো প্রথমে একটু দেখি জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ আমরা কিভাবে চিনব। আসল টাকা আমরা কিভাবে চিনব, ঠিক আছে। অনেকে বাজারের মধ্যে দেখবো এখন নকল টাকা যেটা বের হচ্ছে, তাহলে আমরা আসল টাকা এবং নকল টাকার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। সেগুলো আমরা কিছু কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করে বা কেমিক্যাল কম্পাউন্ডের উপস্থিতিতে আমরা সেটা কীভাবে শনাক্ত করতে পারবো সেটা একটু দেখি। প্রথম হচ্ছে আসল টাকার মধ্যে ফসফর থাকবে। ফসফর হচ্ছে কি এক ধরনের আলোক বিকিরণ, মানে সেখানে আলোক রশ্মি প্রতিফলিত হতে সাহায্য করে একটা ফসফর অণু, ঠিক আছে। তারপর হচ্ছে ইট্রিয়াম অক্সাইড, এটার নাম হচ্ছে ইট্রিয়াম অক্সাইড। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে নিচের কোনটি ইট্রিয়াম অক্সাইডের সংকেত, Y2O3, এটা হচ্ছে ইট্রিয়াম অক্সাইড। তা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, আর একটা হচ্ছে ইউরোপিয়াম অক্সাইড, U3+। এই কেমিক্যাল কম্পাউন্ডগুলো এগুলো কী করে আমাদের ওই আসল টাকার মধ্যে এই কম্পাউন্ডগুলো দিয়ে তৈরি করা হয় আসল টাকাগুলো, ঠিক আছে। যেমন ইট্রিয়াম অক্সাইড এক ধরনের পাউডার জাতীয়, এই পাউডারটা গুঁড়ো করে একটা মেশিনের মধ্যে দেওয়া হয়, সেই মেশিনের উপর কালি ফেলে এই ফ্লোরোসেন্ট কালি, এই ফ্লোরোসেন্ট বা ফ্লোরোসেল কালি ইউজ করা হয়। সে কালিগুলোকে মিক্স করে আমাদের আসল টাকার উপরে এই বিভিন্ন যেমন লেখাগুলো, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা বিভিন্ন 1000 টাকার লেখাগুলো লেখা হয়, এগুলো দেখব। তারপর হচ্ছে তোমার এখানে যে ফ্লোরোসেল কালিটা ইউজ করা হয় সেই কালিটা হচ্ছে কি একটা প্রতিপ্রভা সৃষ্টি করে। মানে তুমি যখন এই টাকার উপর যখন ইউভি লাইট দেওয়ার পর সেখান থেকে দৃশ্যমান আলোটা যখন প্রতিফলিত হবে, মানে কি একটা ইউভি লাইট যখন দেওয়ার পরে ওখানে একটা প্রতিপ্রভা সৃষ্টি হয়। প্রতিপ্রভা হচ্ছে কি একটা ভিন্ন বর্ণের রং সৃষ্টি দেখা যাবে। আর জাল টাকার মধ্যে কোনো অন্য কালার দেখা যাবে না। ওই যে বিভিন্ন ধরনের কালার আমরা দেখবা একটু লাইটের কাছে নিয়ে যাই 1000 টাকা বা 500 টাকার নোট দেখলে সেখানে কোনো আলোর রিফ্লেকশন দেখা যাবে না। এই ফ্লোরোসেন্ট কালিগুলো সেখানে ইউজ করা হয়। আরটা হচ্ছে কি আসল টাকার মধ্যে তুমি নিরাপত্তা সুতা দেখবা, তুমি দেখবা কোনা দিয়ে দাগ 4-5টা দাগওয়ালা দেখবা সুতার মতন অংশ, সেগুলো হচ্ছে সিকিউরিটি থ্রেড বলা হয় বা নিরাপত্তা সুতা। এই সুতাগুলো দেখলে সেটা মনে করবা আসল টাকা। এরপর দেখো ইউভি রশ্মি শোষণ করলে তখন দৃশ্যমান আলো বিকিরণ প্রতিফলিত হয়। তুমি যখন একটা আসল টাকার মধ্যে তুমি যখন ইউভি লাইট দেবা, ইউভি লাইট হচ্ছে নীল কালার লাইটগুলো, অনেক সময় বা একটা মেশিন থাকে ব্যাংকের মধ্যে গেলে সেটা দেখবা, বা আগে কলমের পিছনে থাকে নীল কালার লাইট, ইউভি লাইট। এই আসল টাকার উপর যখন তুমি ইউভি লাইট যখন দেবা, সে ইউভি লাইটটা কী করবে ওই আসল টাকার উপর পড়ার পর সেখান থেকে বিভিন্ন কালার, মানে যে টাকাটা যে কালার আভা দেয়, আভা মানে কি মানে যে বর্ণটা দেবে সেটা সেখান থেকে কী করবে তোমার সরিয়ে নেবে, সেখান থেকে কী করবে কালারটা বর্ণটা বিকিরণ করবে, মানে কালারটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এবার আসো বিভিন্ন বর্ণের, এটা হচ্ছে জাল টাকা বা পাসপোর্ট সবগুলোতে এইভাবে কিন্তু এই জিনিসগুলো থাকে, এগুলো এইভাবে একটু ব্যাখ্যা, এগুলো বিশেষ করে খ নাম্বারের জন্য এসে থাকে, ঠিক আছে। খ নাম্বারের জন্য এখানে কত কিছু সংজ্ঞা আসে। সংজ্ঞাটা হচ্ছে কি তোমার প্রতিপ্রভা কি, প্রতিপ্রভা হচ্ছে কি তরঙ্গদৈর্ঘ্য, মানে কি যে আলোক রশ্মি যে বিকিরণটা করে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রতিপ্রভা বলে। মানে প্রতিপ্রভা বলতে ইউভি রশ্মির ফলে মানে যে বিকিরণটা সৃষ্টি হয়, যে নতুন বর্ণটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি প্রতিপ্রভা। তো ইউভি রশ্মি শোষণ করলে তখন দৃশ্যমান আলো বিকিরণ প্রতিফলন ঘটবে। এখন দেখো আমাদের বিভিন্ন কারেন্সি বা টাকার মধ্যে বা ডলারের মধ্যে তোমার কী কী বর্ণের আভাটা দেখা যায় সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, বিভিন্ন বোর্ড এক্সামে বলো বা ভার্সিটি এক্সামের মধ্যে এই কোয়েশ্চনগুলো এসে থাকে। যেমন $5, ঠিক আছে, মানে $5-এর মধ্যে নীল বর্ণের আভা দেখা যাবে। তুমি যখন $5টা তুমি আলোর মধ্যে নেবা, সেখানে দেখবে একটু ঘুরালে একটু উপর নিচে করলে হালকা নীল বর্ণের একটা আভা দেখা যায়। $10-এর মধ্যে লাল বর্ণের আভা দেখা যাবে। $20-এর মধ্যে সবুজ বর্ণের আভা, $50-তে হলুদ বর্ণের আভা এবং $100-এর মধ্যে কমলা বর্ণের আভা দেখা যায়। তাহলে এই টপিকসগুলো কিন্তু এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বাংলাদেশে 1000 টাকার নোটে দেখবা হালকা বেগুনি ও হলুদ বর্ণের আভা, ঠিক আছে। আর 500 টাকার নোটে হালকা লালচে বেগুনি এবং কি হলুদ বর্ণের একটা আভা সৃষ্টি হয়। ব্যাপারটা ক্লিয়ার? তো তুমি এভাবে এই কেমিক্যাল কোম্পানিগুলো সবগুলো কিন্তু একটা কেমিক্যাল, ঠিক আছে, রাসায়নিক উপাদান বা রাসায়নিক যৌগ, ঠিক আছে, ফ্লোরোসেন্ট বলো সব কিছু বলো, তাহলে আমাদের জাল টাকা পাসপোর্টে শনাক্ত করতে আমাদের কি কেমিক্যালের অনেক ভূমিকা উপস্থিত আছে। তাহলে এগুলো দিয়ে তুমি জাল টাকা এবং পাসপোর্টটা শনাক্ত করতে পারবা এসব উপাদান দিয়ে। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা টপিক যেটা, সেটা হচ্ছে কি আমাদের আয়ার রশ্মি,
ঠিক আছে। ইনফ্রারেড রেডিয়েশন, যেটা আইআর রশ্মি বলা হয়, এটা চিকিৎসা ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। এই আইআর রশ্মি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে নিয়ার আইআর, একটা হচ্ছে মিডল আইআর, আর একটা হচ্ছে ফার আইআর। নিয়ার আইআর হচ্ছে এনআইআর, যাকে সংক্ষেপে NIR বলা হয়, যার রেঞ্জ হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 380 থেকে মানে কি 2500 ন্যানোমিটার পর্যন্ত। ঠিক আছে, এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপর হচ্ছে তোমার মিডল আইআর, MIR, যেটার রেঞ্জ হচ্ছে 2500 ন্যানোমিটার থেকে 25,000 ন্যানোমিটার পর্যন্ত। এটা আসলে জৈব যৌগ শনাক্তকরণে, আমরা যে জৈব যৌগগুলো জানি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, বেনজিন, এইসব শনাক্তকরণের ক্ষেত্রে তোমার এই মিডল আইআরটা MIR ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ফার আইআর, যেটা FIR বলা হয়, সেটা হচ্ছে কি রেঞ্জ হচ্ছে 25,000 ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা মূলত বাত রোগ, যাদের রিউমেটিক আর্থ্রাইটিস প্রবলেম আছে, বা চর্মরোগ, বা হাত পা মোচড়ানো। হাত পা মোচড়ালে আমরা যখন হাত পা ভেঙে যায় তখন কিন্তু আমরা হাড্ডির জন্য এক্সরে করি থাকে, কিন্তু যখন তোমার কোনো পায়ের লিগামেন্ট বা হাতের লিগামেন্টগুলো যখন ছিঁড়ে যায়, বিভিন্ন প্লেয়ারদের দেখবা লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে, এই লিগামেন্টটা কোথায় ছিঁড়লো বা কী পরিমাণ অ্যাফেক্টেড হয়েছে সেটার কারণে তোমাকে FIR করতে হয়। ঠিক আছে, তাহলে FIR চিকিৎসায় মানে কি এই হাত পা মোচড়ানো বা চর্মরোগ এইসব চিকিৎসায় FIRটা ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে লো ইমোশন, যেটা হচ্ছে ফিজিওথেরাপির মধ্যে ব্যবহার করা হয়, যেটা কেমোথেরাপি, ফিজিওথেরাপি যেগুলো থাকে, তোমার বিভিন্ন ক্যান্সার রোগীর পেশেন্টদেরকে যে থেরাপিগুলো দেওয়া হয় সেটা হচ্ছে তোমার এই লো ইমোশন পদ্ধতিতে করা হয়ে থাকে। আর হচ্ছে লেজার পদ্ধতি। লেজারের পূর্ণ ফর্ম হচ্ছে লাইট ইমপ্লিকেশন বাই স্টিমুলেট ইমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের যেমন লেজার পদ্ধতি তোমরা কীরকম জানো, লেজার পদ্ধতি বলতে যেমন আমাদের অনেকে দেখবা মুখের ফেসে অনেক ধরনের ব্রণ উত্তরতে মুখটা গর্ত হয়ে গেছে বা অনেক প্রবলেম হচ্ছে, স্কিনের মধ্যে অনেক প্রবলেম থাকে, তখন লেজার দিয়ে সেগুলো ঠিক করা হয়। ঠিক আছে, বা অনেকে দেখবা মুখে আঁচিলা বা নাকে যে কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন আঁচিলা উঠে, লেজার পদ্ধতির মাধ্যমে সেগুলো রিমুভ করা হয়। আর বেসিক্যালি যারা ট্যাটু আঁকে, ট্যাটু কিন্তু লেজার পদ্ধতির মাধ্যমে ট্যাটু রিমুভ করা হয়ে থাকে। তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু আইআর রশ্মিটা খুব ব্যবহার করা হয়ে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই টপিক্সটা। এবং এই টপিক্সগুলো থেকে এটাতেও কিন্তু ক্ষতে কোশ্চেন আছে, মানে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার উল্লেখ করো। ঠিক আছে, তোমরা এইগুলো লিখবা, বাত রোগ, চর্মরোগ, তারপর হচ্ছে কি তোমার বিভিন্ন ধরনের এই লেজার পদ্ধতি, এইগুলো সম্পর্কে একটা আইডিয়া দিলে তোমরা নাম্বারটা ইজিলি পেয়ে যাবা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর জাল টাকা শনাক্তকরণ নিয়ে তোমাদের বইটা ব্যাখ্যা আকারে বিস্তারিত আছে, আমি ব্যাখ্যাটা বলছি না, তোমরা পড়লে বুঝতে পারবা। কিন্তু মেন টপিক হচ্ছে এইসব জিনিসগুলো, উপাদানগুলো দিয়ে তোমার জাল টাকাটা শনাক্ত করতে পারবা, এবং জাল টাকার এবং আসল টাকার মধ্যে যে ডিফারেন্স সেটা তোমরা এটার মাধ্যমে ধরতে পারবা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে NMR বর্ণালীমিতি প্রয়োগ বা MRI পরীক্ষা। MRI পরীক্ষার সাথে আমরা সচরাচর সবাই জানি MRI টেস্ট কী জিনিসটা, সে পরীক্ষাটা কীভাবে করা হয় সেটা একটু আমরা দেখবো। আমরা আগে জানতে হবে NMR এর পূর্ণ রূপটা কী। NMR অর্থ হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। ঠিক আছে, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, জানা দরকার। তো এখন দেখো, আমরা এক্সরের সাথে MRI পরীক্ষার যে পার্থক্যটা হলো সেটা হচ্ছে কি, আমরা এক্সরের সাহায্যে আমরা কঠিন পদার্থের ইমেজ তৈরি করতে পারি। কঠিন পদার্থ বলতে আমরা যে হাড্ডি বলো, যে হাড়গুলো আছে সেগুলোর যদি ইমেজ পাওয়ার জন্য আমরা যখন কোনো ফিলামেন্টের উপর এক্সরে মেশিন পড়ার একটা কালো যে ফিলামেন্টটা পাওয়া যায়, ঠিক আছে, যে এক্সরে রিপোর্টটা পাই, সেটা হচ্ছে কি আমরা কঠিন পদার্থের ইমেজগুলো ওখানে ফুটে ওঠে। কিন্তু শরীরের অঙ্গের ভিতরে যেমন আমাদের বিভিন্ন ফুসফুসের প্রবলেম বা টিউমার প্রবলেম বা ব্রেনের মধ্যে কোনো মাথায় কোনো প্রবলেম, এগুলো শনাক্তকরণ করতে হলে মানে অতি সূক্ষ্ম অঙ্গের শনাক্তকরণ করতে MRI পরীক্ষাটা করতে হয়। তাহলে এক্সরে এবং MRI এর মধ্যে পার্থক্যটা তো আসলে বুঝতে পেরেছো। ওটা হচ্ছে কঠিন পদার্থের ইমেজ, আর ওটা হচ্ছে শুকনো মানে একদম খুব সূক্ষ্ম অঙ্গে ইমেজ তৈরি করতে MRI পরীক্ষাটা করা হয়। আসলে আমরা একটু দেখি NMR বর্ণালীমিতির মূলনীতি। এই মূলনীতিটার মধ্যে NMR তৈরিতে এখানে মেন হাইড্রোজেন পরমাণুটা বেশি ব্যবহার করা হয়। হাইড্রোজেন পরমাণুর ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে কি, দেখবা তোমরা যখন বিভিন্ন আলট্রাসোনোগ্রাফি করবা বা বিভিন্ন MRI পরীক্ষা করবা, ডাক্তাররা বলে একটু বেশি বেশি করে পানি খেতে। কেন? আমাদের শরীরে 60 থেকে 70% শরীরের যে অংশ আছে সেটা হচ্ছে পানিতে পূর্ণ থাকে, মানে আমাদের 70% শরীরের মধ্যে পানি আছে। এই পানির প্রধান উপাদানটা হচ্ছে কি, এই পানির প্রধান উপাদানটা হচ্ছে তোমার হাইড্রোজেন। তাই এখানে হাইড্রোজেন পরমাণু ব্যবহার করা হয়, কেন তোমার পানি যেখানে যেখানে যাবে সেখানে খুব ক্লিয়ার একটা ইমেজটা পাওয়া যাবে। তারপর সেখানে একটা দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট কাজ করে। এই MRI পরীক্ষাটার মাধ্যমে এটা একটা ম্যাগনেটিক মোমেন্ট কাজ করবে। নিম্ন শক্তির প্যারারেল স্পিন স্তর বা আলফা স্তর বলা হয়। নিম্ন শক্তি বলতে এই নিম্ন শক্তির থেকে উচ্চ শক্তিতে যখন
কি বিকিরণ ঘটে, মানে শোষণ ঘটবে, মানে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে তোমার হাইড্রোজেন পরমাণু যখন যাবে তখন ইমেজটা ক্লিয়ারভাবে পাওয়া যাবে। এই নিম্ন শক্তির এটাকে বলা হয় প্যারারেল, আর উচ্চ শক্তি এটাকে বলা হচ্ছে অ্যান্টি প্যারারেল। এটা অপর নাম হচ্ছে আলফা স্তর, এটার নাম হচ্ছে বিটা স্তর। তো এই জিনিসটার মধ্যে কি এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন হাইড্রোজেন পরমাণুগুলো যখন ধাপান্তরিত হবে তখন কি হয়, এই এখানে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয়। এই শক্তির পার্থক্যের মাধ্যমে কি হবে, ওখানে কি পরিমাণ, মানে কি ইমেজটা তখন আরও এরকম ইমেজটা তখন ক্লিয়ার হবে। কম্পিউটার মাধ্যমে যে 3D ইমেজগুলো পাওয়া যায় সেটা এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার ফলে যেটা ঘটে থাকে সেটার ফলে এটাই আমরা ইমেজটা পেয়ে থাকি। এখন এখানে একটা দেখো সংখ্যা বা একটা জিনিস লিখে রাখলাম, সেটা হচ্ছে টিআর। টিআর অর্থ হচ্ছে কি, টিআর হচ্ছে রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইম, যেটাকে বাংলায় বলা হয় স্বস্তিকাল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনটা আসে স্বস্তিকাল কাকে বলে। তার সংজ্ঞাটা তোমরা এবার লিখবা, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, ঠিক আছে, গমনকালে যে সময়টা লাগে, ঠিক আছে, তাকে বলা হয় স্বস্তিকাল। মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে যে সময়টা লাগে সেটাকে আমরা কি বলবো, রিল্যাক্সেশন টাইম বা স্বস্তিকাল বলা হয়, ঠিক আছে। তো এরকম এই শক্তি নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার ফলে এই ইমেজটা আমরা পাবো এই হাইড্রোজেন পরমাণুর মাধ্যমে। এবার আসো এগুলো কী কী মানের উপর নির্ভর করবে। এগুলো নির্ভর করবে নিউক্লিয়াসের স্বস্তিকালের উপর, মানে তোমার ইমেজটা কত তাড়াতাড়ি পাওয়া যাবে বা কত ক্লিয়ার ইমেজ পাওয়া যাবে সেটা নির্ভর করবে তোমার কি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে যে সময়টা রাখতেছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর হচ্ছে কি নিউক্লিয়াসের ঘনমাত্রার উপর, মানে নিউক্লিয়াসের ঘনমাত্রা যত বেশি হবে, ঠিক আছে, তত বেশি আমরা ওই যেমন যত বেশি ঘনমাত্রা থাকবে নিউক্লিয়াস, মানে বেশি থাকবে পরিমাণ, তত বেশি তোমার এই ক্লিয়ার ইমেজটা বা তোমার সঠিকভাবে মানটা পাওয়া যাবে। এবার আসো এগুলো কিন্তু আসলে বিগত কয়েক বছর ধরে দেখছি এই টপিকসে নিয়ে তেমন কোয়েশ্চেন আসে না, তাও আসলে ওই কতে আসে রিল্যাক্সেশন টাইম কি বা তোমার এই ব্যবহারটা আসে একটু বেশি ইম্পর্টেন্ট, আর এগুলো তেমন আসছে না। তাও তোমাদের জন্য, তোমাদের তেমন ব্যাড লাক খারাপ কেন, তোমাদের এমনও ব্যাড লাক ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে, আর ওটা খারাপ হলে সেটা ব্যাড লাকটা যদি আরও খারাপ হয় তাহলে তোমাদের এই টপিক্সের উপর কোয়েশ্চেন আসতে পারে, তাই একটু আইডিয়া নিয়ে রাখা ভালো, ঠিক আছে। এবার আসো এমআরআইয়ের ব্যবহার। এমআরআইয়ের ব্যবহারটা কি, আমরা এমআরআইটা কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি, যখন টিউমার শনাক্তকরণে, আমাদের যখন ব্রেন টিউমার বলে অনেকের, বা কোনো লিভারে কোনো জায়গায় অতি সূক্ষ্ম অঙ্গে যখন তোমার কোনো কিছু প্রবলেম সৃষ্টি হয় বা কোনো টিউমার হয়, সেটা তুমি সহজে এক্সরের মাধ্যমে ধরতে পারবে না, তখন এমআরআই পরীক্ষার মাধ্যমে সেই টিউমারটা শনাক্তকরণ করতে পারবা। তারপর টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি। টিস্যু অস্বাভাবিক বৃদ্ধি বলতে এটা থাইরয়েডের প্রবলেম, তোমার কোন দিকের টিস্যুটা, কোথাকার টিস্যুটা একটু বেশি পরিমাণ ফল্ট আছে সেটার উপর এই এমআরআই পরীক্ষার মাধ্যমে নির্ভর করা হয়, দেখা হয়, এবং এই থাইরয়েডের প্রবলেমটাও কিন্তু এমআরআই পরীক্ষার উপর বেস করে তোমার কি শনাক্ত করা হয়। এরপর হচ্ছে রক্তক্ষরণ শনাক্তকরণ। রক্তক্ষরণ বলতে কি, অনেক সময় বলে না তোমার ব্রেনের রক্তক্ষরণ হয়েছে, মানে স্ট্রোক বলে, ব্রেনের স্ট্রোক বলে। স্ট্রোক বলতে কি, যেখানে রক্তক্ষরণ ঘটেছে বা রক্তটা কি হয়ে গেছে, জমাট বেঁধেছে, এখন কোন জায়গায় ঘটেছে সেটাকে শনাক্তকরণ করতে এমআরআইয়ের মাধ্যমে সেটা একটা কি সিটি স্ক্যান করা হয়ে থাকে। এরপর হচ্ছে জীবাণু সংক্রমণ শনাক্তকরণ। জীবাণু সংক্রমণ বলতে এটা তোমরা অনেক সময় খেয়াল করবা যে কোভিড সিচুয়েশনের সময় বেশিরভাগ রোগীকে এমআরআই পরীক্ষা করা হতো, মানে তোমার লাংয়ের মধ্যে কী পরিমাণ ইনফেকশন হয়েছে বা তোমার জীবাণুটা কী পরিমাণ আছে সেটা কিন্তু এমআরআই পরীক্ষার মাধ্যমে এই শনাক্তকরণ করা যায়। তো এগুলো হচ্ছে একটু বেসিক আলোচনা, আশা করি মোটামুটি তোমরা এটা থেকে অনেকটাই ক্লিয়ার পাবা, ঠিক আছে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে কি যে এনএমআর বর্ণানুমতিতে হাইড্রোজেন পরমাণু ব্যবহার করা হয় কেন, ওই যেটা বললাম মানুষের শরীরে বেশিরভাগ অংশ থাকা পানি, পানির প্রধান উপাদান হাইড্রোজেন, এই হাইড্রোজেনের জন্যই হাইড্রোজেন পরমাণুটা এই মেশিনটার মধ্যে ব্যবহার করা হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিকসে দেখবো, সেটা হচ্ছে কি আয়ন শনাক্তকরণ। এই আয়ন শনাক্তকরণের উপর প্রতি বছরই এমসিকিউ পাওয়া বিভিন্ন বোর্ডের মধ্যে এবং বিভিন্ন ভার্সিটির মধ্যে কিন্তু কোয়েশ্চেন এসে থাকে আয়ন শনাক্তকরণ নিয়ে। খুব 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক, গ নাম্বারের জন্য সৃজনশীলের মধ্যে এসে থাকে প্রায় সময়। আশা করি এটা একটু ক্লিয়ার করে নেব, তোমরা ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, আমরা কিছু অম্লীয় মূলক কাকে বলে, ক্ষারীয় মূলক কাকে বলে সেগুলো একটু জেনে নিই। ধরো NaOH প্লাস HCl, তাহলে এখানে কি উৎপন্ন হবে, NaCl প্লাস H2O। NaCl বলতে এখানে Na প্লাস Cl মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে ক্যাটায়ন
এটা হচ্ছে কি অ্যানায়ন। তা দেখো তুমি এই ক্যাটায়নটা, এই Na প্লাস ক্যাটায়নটা কোথা থেকে এসেছে? এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অম্ল মানে অ্যাসিড। তাহলে দেখো Na প্লাসটা, নাটা কোথা থেকে এসেছে? ক্ষার থেকে। তাহলে Na প্লাস একটা ক্ষারীয় মূলক, Na প্লাস একটা ক্ষারীয় মূলক। আর HCl এর Cl মাইনাসটা, Cl মাইনাসটা কোথা থেকে এসেছে? তোমার HCl থেকে। তাহলে Cl মাইনাস হচ্ছে একটা অম্লীয় মূলক, যেটা অম্ল থেকে আসবে সেটা অম্লীয় মূলক, যেটা ক্ষার থেকে আসবে সেটা ক্ষারীয় মূলক। তো এরকম কিছু আমরা আরও অম্লীয় এবং ক্ষারীয় মূলক দেখি, যেমন সবগুলো ক্যাটায়নই সেটা হচ্ছে ক্ষারীয় মূলক, যেমন Na প্লাস, Mg2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস ডট ডট ডট, এগুলো হচ্ছে সবগুলো ক্ষারীয় মূলক। এটা হচ্ছে ক্লোরিন আয়ন, সালফেট আয়ন, কার্বনেট আয়ন, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে কি অম্লীয়। তাহলে মূলক সম্পর্কে তোমরা আইডিয়া হয়েছে। তাহলে আমরা এগুলো কীভাবে আমরা শনাক্ত করব, এই শনাক্তকরণের উপরে এখন টপিকস আমরা আলোচনা করব। আশা করি তোমরা ক্লিয়ার হবো। প্রথমে আমি একটু দেখাই, একটু মুছে এটা, এই পার্টটা তোমরা একটু পজ দিয়ে লিখে নিতে পারো কীভাবে অম্লীয় এবং ক্ষারীয় মূলক চিনব। তোমাদের বইয়ে 3টা আয়ন শনাক্তকরণ একটু বেশি থাকে মোটামুটি, যেগুলো হচ্ছে সোডিয়াম, ক্লোরিন, সালফেট, কার্বনেট, তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম, এগুলো একটু থাকে। আজকে আমরা 3টা প্রথমে আগে দেখি, ক্লোরিন, সালফেট, কার্বনেট, এই আয়নগুলো শনাক্তকরণগুলো একটু দেখব। শনাক্তকরণ, এখন একটা জিনিস বলি, শনাক্তকরণের আগে একটা আইডিয়া দিই, একটা ইনফরমেশন বলি। ক্লোরিন, সালফেট, কার্বনেট এই তিনোটা কিন্তু প্রথমে সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে। সাদা বর্ণের মানে কি, পাত্রের নিচে সাদা অদক্ষেপ পড়ে থাকে বিভিন্ন যোগের। তা আমরা কীভাবে আইডেন্টিফাই করব, এই আইডেন্টিফাই করার টেকনিকটা আমরা একটু দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে ক্লোরিন আয়ন শনাক্তকরণ, ক্লোরিন আয়ন শনাক্তকরণ। আসো, প্রথমে ক্লোরিন আয়নের মধ্যে যখন আমি সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করব, ক্লোরিনের মধ্যে সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করলে সেখানে সিলভার ক্লোরাইডের একটা সাদা অদক্ষেপ পড়বে। সাদা অদক্ষেপ কার পড়বে? সিলভার ক্লোরাইডের। এখন সাদা অদক্ষেপ পড়া মানে যে সেটা ক্লোরিন, সেটা কিন্তু আমরা সিউরিটি দিতে পারছি না। কেন? সালফেটও সাদা অদক্ষেপ পড়ে, কার্বনেটে কিন্তু সাদা অদক্ষেপ পড়ে। এক্ষেত্রে আমি কি করব, AgCl এর মধ্যে আমি HNO3 যুক্ত করলাম। যুক্ত করার পর দেখলাম সাদা অদক্ষেপটা যায় না, অদক্ষেপ যায় না। এখন কি করব? এখন লাস্ট আমরা AgCl এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রিত করব। তখন দেখব অদক্ষেপ চলে যাচ্ছে, অদক্ষেপ চলে যায়, ঠিক আছে? সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হয়, এটা ঘনীভূত লবণ, এটা হচ্ছে এক ধরনের লবণ উৎপন্ন হয়। তখন ওই সাদা অদক্ষেপটা চলে গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা লবণ তৈরি হয়। তা আমরা দেখো ক্লোরিন আয়নটা কীভাবে শনাক্ত করলাম। প্রথম ক্লোরিনের সাথে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলাম, সেখানে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে, এটা দ্বারা অদক্ষেপ চিহ্ন বোঝানো হয়, বা তোমরা SgO লিখতে পারো, সলিড। এই সিলভার ক্লোরাইডের সাথে যখন আমি নাইট্রিক অ্যাসিড যুক্ত করব, আসলে সিলভার ক্লোরাইডের যে সাদা অদক্ষেপটা পড়লো সেটা সালফেটও হতে পারে, সেটা কার্বনেটও হতে পারে, যে কোনো এক ধরনের সাদা, যে কোনো একটা আয়নের সাদা অদক্ষেপ হতে পারে। তা আমরা কীভাবে সিউরিটি হতে পারবো, সেজন্য আমরা সেখানে আবার নাইট্রিক অ্যাসিড যোগ করব। নাইট্রিক অ্যাসিড বলতে HNO3 যোগ করার পর সেখানে দেখবো আমরা অদক্ষেপটা কোনো মতো দ্রবীভূত হচ্ছে না, অদক্ষেপটা থেকেই যাচ্ছে। এবং সর্বশেষে এই সিলভার ক্লোরাইডের মধ্যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন মিশ্রিত করব, তখন দেখবো অদক্ষেপটা চলে যায়, তখন সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা লবণ উৎপন্ন হয়। বুঝা গেল ব্যাপারটা? এবার আসলে আমরা সালফেট আয়ন শনাক্তকরণ। সালফেট আয়ন শনাক্তকরণ, প্রথমে সালফেট, এই সালফেটের সাথে বেরিলিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম সালফেটের একটা সাদা অদক্ষেপ পড়বে, সাদা অদক্ষেপ পড়ে। বেরিয়াম সালফেটের একটা কি পড়বে? সাদা অদক্ষেপ পড়বে।
ঠিক আছে। এই সালফেটের সাদা অধিক্ষেপ পড়ার পর আমরা সেটা কীভাবে আমরা কনফার্মেশন করব, এই বেরিলিয়াম সালফেটের সাথে আমি যদি HCl যোগ করি তখন দেখব এই সাদা অধিক্ষেপটা যাবে না। এই সাদা অধিক্ষেপ যখন যাবে না তখন মনে করবো সেটাতে সালফেট আছে, সেখানে কি আছে, সালফেট উপস্থিত আছে। প্রথমে সালফেটের সাথে বেরিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম সালফেটের একটা সাদা অধিক্ষেপ পড়বে, এই বেরিয়াম সালফেটের সাথে আবার HCl যোগ করলে সেখানে দেখব কিছুক্ষণ পর সাদা অধিক্ষেপটা আর যায় না। ব্যাপারটা ক্লিয়ার? এরপর আসো আমরা কার্বনেট আয়ন শনাক্তকরণটা দেখাই। কার্বনেট আয়ন শনাক্তকরণটা দেখি। এই কার্বনেটের সাথে প্রথমে কার্বনেটের সাথে আমি বেরিয়াম নাইট্রেট যোগ করলাম, সেখানে বেরিয়াম কার্বনেটের একটা সাদা অধিক্ষেপ পড়বে। এটা বেরিয়াম কার্বনেটে কি পড়বে, সাদা অধিক্ষেপ। বেরিয়াম কার্বনেটে একটা সাদা অধিক্ষেপ পড়বে। তা আমরা সাদা অধিক্ষেপ পড়লে যে সেটা কার্বনেট বা সালফার বা ক্লোরিন সেটা তো আমরা বুঝতে পারছি না। তো আমরা কীভাবে সেটাকে আরও একটু সিউরিটি করবো, এই বেরিয়াম কার্বনেটের সাথে যদি আমি HClটা যোগ করি তখন দেখবা একটা কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ আকারে বেরিয়ে আসছে। মানে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা থাকে সেটা বুদবুদ আকারে বেরিয়ে আসে, সেটা কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে আসে। তখন তুমি এই কার্বন ডাইঅক্সাইডটা দেখলে তখন বুঝতে পারবে সেটা কি, সেখানের মধ্যে কার্বনের যৌগ উপস্থিত আছে। তাহলে আমরা একটু দেখি কিভাবে। প্রথমে এই যে তিনটা শনাক্তকরণ সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ক্লোরিনের সাথে প্রথমে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের অধিক্ষেপ পড়ে। এরপর সিলভার ক্লোরাইডের অধিক্ষেপ সাদা অধিক্ষেপ পড়া মানে সেটা যে ক্লোরিন তা না, সেটাকে আরও সিউরিটির জন্য আমরা নাইট্রিক অ্যাসিড যোগ করব। নাইট্রিক অ্যাসিড যোগ করলে সেখানে অধিক্ষেপটা যায় না। এবং সর্বশেষে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর দেখব অধিক্ষেপটা চলে যায় এবং সেখানে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা লবণ দ্রবীভূত পাওয়া যায়। এরপর সালফেট আয়ন শনাক্তকরণ ক্ষেত্রে সেম, এটাতে সিলভার নাইট্রেট করলাম, এখানে বেরিয়াম নাইট্রেট দিয়ে করব। বেরিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম সালফেটে একটা সাদা অধিক্ষেপ পড়ে। সাদা অধিক্ষেপ মানে যে সেটা সালফেট তা না, সেই জন্য আরেকটু সিউরিটি হওয়ার জন্য এই বেরিয়াম সালফেটের মধ্যে HCl যোগ করব। তাও যদি দেখি সাদা অধিক্ষেপটা যায় না তাহলে মনে করবো সেটা হচ্ছে সালফেট। আর কার্বনেট আয়ন শনাক্তকরণ ক্ষেত্রে কার্বনেটের সাথে বেরিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম কার্বনেটের একটা সাদা অধিক্ষেপ পড়বে। এই বেরিয়াম কার্বনেটের সাদা অধিক্ষেপের সাথে তুমি যখন এখানে HCl যোগ করবা, HCl অ্যাসিডের প্রভাবে সেখানে যখন কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে আসবে, কার্বন ডাইঅক্সাইডের গ্যাসীয় কণাগুলো যখন বেরিয়ে আসে তখন তুমি বুঝতে পারবা সেই যৌগটাতে সেখানে কার্বনেট ছিল। এভাবে আমরা আয়নগুলো শনাক্তকরণ করতে পারি। আমরা ক্লোরিন, সালফেট এবং কার্বনেট আয়ন শনাক্তকরণ দেখেছি। এখন আরও তিনটা শনাক্ত আয়ন দেখব, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম 2+, সোডিয়াম 2+ এবং অ্যামোনিয়াম 2+-এর শনাক্তকরণ পরীক্ষা। এইসব আয়নগুলো থেকে কিন্তু প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে, খতে আসে, গতে এসে থাকে। এই ক্লোরিন, সালফেট, কার্বনেট, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়াম এগুলো থেকেই পেয়ে থাকবা। আসো তাহলে আমরা আগে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণটা একটু দেখি। এই ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ দেখার আগে আমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি অক্সালেটের সংকেত COOH, এরকম একটা বন্ড দিয়ে COOH, এটার নাম হচ্ছে অক্সালেট। এরপর অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত হচ্ছে কি NH4COO, আবার একটা বন্ড দিয়ে NH4COO, মানে 2NH4COO, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। আর CaOCOO, এখানে একটা বন্ড OCOO, এটার নাম হচ্ছে কি ক্যালসিয়াম অক্সালেট। ঠিক আছে, এগুলো হচ্ছে অক্সালেটের নাম। তো দেখো ক্যালসিয়াম 2 মোল অ্যামোনিয়াম অক্সালেটের সাথে NH4CO, এটার নাম আমরা বলছি অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে 2 মোল NH4+ মানে অ্যামোনিয়াম আয়ন এবং 1 মোল ক্যালসিয়াম অক্সালেট এর একটা সাদা অধিক্ষেপ সৃষ্টি করে। এটা এভাবে না লিখে তুমি CaC2O4, ক্যালসিয়াম অক্সালেটের সংখ্যা হচ্ছে ক্যালসিয়াম C2O4 এভাবেও লিখতে পারো। ঠিক আছে, এটা একটা সাদা অধিক্ষেপ সৃষ্টি করবে। তাহলে ক্যালসিয়াম আয়নটা তুমি কীভাবে শনাক্ত করবা, ক্যালসিয়ামের মধ্যে তুমি অ্যামোনিয়াম অক্সালেটের তুমি কি যখন দ্রবণটা দেবা তখন সেখানে কী হবে, ক্যালসিয়াম অক্সালেটের একটা সাদা অধিক্ষেপ পড়বে। ঠিক আছে, এবং ওই 2 মোল অ্যামোনিয়ামটা আলাদা হয়ে থাকবে। ওই ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধিক্ষেপ পড়লে বুঝবা সেখানে ক্যালসিয়াম আয়ন উপস্থিত আছে। ক্লিয়ার? এরপর আসো সোডিয়াম আয়ন শনাক্তকরণ। এটা একটা সোডিয়ামের সাথে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, খুব ইম্পর্টেন্ট একটা যৌগ। এটার নাম হচ্ছে K2S2SB2O7। ঠিক আছে, অনেক বড়, এটা মনে রাখবো এভাবে 2227
K2H2O7 K2H2SB2 K2H2SB2 আর O7 7 পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। নিচে কোনটি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত? তাহলে সোডিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের একটা সাদা অধিক্ষেপ সৃষ্টি করবে এবং পটাশিয়ামটাকে আলাদা আয়ন হিসেবে পাশে থাকবে। তাহলে সোডিয়ামের সাথে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের বিক্রিয়ায় সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের একটা সাদা অধিক্ষেপ সৃষ্টি হয়। তাহলে এইভাবে সাদা অধিক্ষেপ সৃষ্টি হলে সোডিয়ামের তখন সেটাকে আমরা করবো সোডিয়ামটা সেখানে শনাক্তকরণ হয়েছে। এরপর সবার লাস্ট অ্যামোনিয়াম শনাক্তকরণ বা নেসলার বিকরক। এখানে এটাকে নেসলার বিকরক বিক্রিয়াও বলা হয়। কীরকম একটু দেখি। অ্যামোনিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম প্লাস অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়াম, 4 থাকলে অ্যামোনিয়াম, 3 থাকলে অ্যামোনিয়া এবং পানি উৎপন্ন হবে। পরবর্তীতে এই অ্যামোনিয়াম পটাশিয়াম টেট্রা আয়োডেট মার্কিউরো, যেটা নাম হচ্ছে নেসলার বিকরক। নিচের কোনটি নেসলার বিকরকের সংকেত? সেটা হচ্ছে K2SgI4, মানে পটাশিয়াম টেট্রা আয়োডো, 4টা আয়োডিন আছে, কেমিস্ট্রি আছে 4টাকে বলা হয় টেট্রা আয়োডো, আর Sg মানে মার্কিউরো, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরো, যেটা অপর নাম হচ্ছে নেসলার বিকরক। তো অ্যামোনিয়ার সাথে এই অ্যামোনিয়াম থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া যে অ্যামোনিয়াটা পাচ্ছি অ্যামোনিয়ার সাথে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরো বিক্রিয়া করলে একটা বাদামি বর্ণের অধিক্ষেপ সৃষ্টি হয়। কার? অ্যামিনো NH2 মানে হচ্ছে অ্যামিনো মার্কিউরো আয়োডাইড, অ্যামিনো মার্কিউরো আয়োডাইডের একটা সাদা অধিক্ষেপ সৃষ্টি হয়। ঠিক আছে, এই বাদামি বর্ণের অধিক্ষেপ সৃষ্টি হয়। তখন এই বাদামি বর্ণের অধিক্ষেপটা দেখলে মনে করবো সেটাতে NH4 ছিল, মানে এটা শনাক্তকরণ করতে পারবা। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিচের কোনটি নেসলার বিকরক বা নেসলার বিকরক বিক্রিয়াটা দেখাও। তখন তুমি অ্যামোনিয়ার সাথে নেসলার বিকরক বিক্রিয়া ঘটালে এই বাদামি বর্ণের অ্যামিনো মার্কিউরো আয়োডাইডের একটা অধিক্ষেপ পরে এই বিক্রিয়াটা দেখাতে পারবো। আর নিচে কোনটি নেসলার বিকরক? K2SgI4। এই নেসলার বিকরক নিচে কোনটি প্রায় সময় এমসিকিউতে এসে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইভাবে আয়ন শনাক্তকরণগুলো আমরা এভাবে শেষ করে দেবো। কোনো একটা জটিল যৌগ বা যৌগের সাথে কোনো একটা মোলের মানে আয়নের, যেমন ফেরাস আয়ন, ফেরিক আয়ন বা জিঙ্ক আয়ন বা কপার আয়ন, এদের বিক্রিয়ার ফলে তোমার কী কী বর্ণ অধিক্ষেপ সৃষ্টি হয় এবং কী কী যৌগগুলো পাওয়া যায় সেগুলো একটু আলোচনা করব। একটু দেখিনি, একটু এগুলো পজ করে ভিডিওটা একটু নোট করে নিও। আশা করি আর যেটা বুঝবো না সেটা অবশ্যই আমাকে কমেন্টে বা আমাকে মেসেজে জানাতে পারো। আমি ট্রাই করবো 100% তোমাকে সলভ করে দেওয়ার জন্য। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আসো, প্রথমে আমাকে একটা জিনিস জানতে হবে, জটিল যৌগ কাকে বলে? জটিল যৌগ কারা? যেখানে একটা ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে, ক্যাটায়ন বা অ্যানায়ন থাকবে। 2 নম্বর, একটা সংখ্যাসহ লিগেন্ড থাকবে। সংখ্যাসহ লিগেন্ড কি? এগুলো আচ্ছা, এগুলো আসলে তৃতীয় অধ্যায়ের পড়া, তখন আর একটু বেসিকভাবে জানতে পারবা। সংখ্যাসহ লিগেন্ড হচ্ছে, লিগেন্ড দ্বারা কি বোঝায়? ইলেকট্রন দাতা। আরটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব মৌল, যার অপর নাম হচ্ছে অবস্থানান্তর মৌল। ঠিক আছে, এগুলো দেখলে সেটাকে জটিল যৌগ বলবো। যেমন কেন্দ্রীয় ধাতব মৌল বা অবস্থানান্তর মৌল কোনগুলো? ওই D1 থেকে D9 মৌলগুলোকে অবস্থানান্তর মৌল বলা হয়। তোমার ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, ভ্যানাডিয়াম, সেগুলো। তো যেমন দেখো K4FeCN6, এটা একটা জটিল যৌগ। ঠিক আছে, কেন জটিল যৌগ? এখানে একটা ক্যাটায়ন আছে, পটাশিয়াম মানে ক্যাটায়ন, একটা ক্যাটায়ন আছে, একটা কেন্দ্রীয় ধাতব মৌল বা অবস্থানান্তর মৌল Fe আছে, আর একটা সংখ্যাসহ লিগেন্ড সবসময় দেখবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে মৌলটা বা যৌগটা থাকবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে মৌল বা যৌগটা থাকবে এবং সংখ্যাসহ থাকবে সেটা হচ্ছে লিগেন্ড। এর ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, যেগুলো তৃতীয় অধ্যায়ে তোমরা একটু বেসিকভাবে জানতে পারবা। তো এটা একটা ধরনের জটিল যৌগ। এই জটিল যৌগের সাথে বিভিন্ন মৌলের বিক্রিয়ায় কী কী আয়ন শনাক্তকরণ হবে, কী কী যৌগ উৎপন্ন হবে, সেগুলো আমরা আলোচনা করব। আসো, প্রথমে নামকরণগুলো একটু দেখি। ধরো তোমাকে 2টা যৌগের নাম দিলাম, একটা হচ্ছে K4FeCN6, আরটা দিলাম হচ্ছে কি K3
FeCN হোল 6। তোমাদের বইয়ে এই চ্যাপ্টারে দুইটা নিয়ে বেশি আসে, K4 FeCN হোল 6 আর K3 FeCN হোল 6। এই দুইটার নামটা কি হবে এবং এদের জারণ সংখ্যাগুলো কি কি, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত। আসো এবার দেখি এখানে পটাশিয়াম এখানে পটাশিয়াম আমরা জারণ সংখ্যা কত জানি? পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। জারণ সংখ্যাগুলোর টেকনিকগুলো আমরা তৃতীয় অধ্যায়ে গেলে সেটা আমরা টেকনিকগুলো শিখিয়ে দেবো, ওখানে জারণ সংখ্যার উপর একটা টপিকস আছে, তখন আমরা টেকনিকগুলো শেখাবো। তাও এখন জানিয়ে রাখো পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে একটার জন্য +1, তাহলে এখানে কয়টা পটাশিয়াম আছে? 4টা। তাহলে এখানে +4, মনে মনে হিসাব করে রাখো। এটার এখানে জারণ সংখ্যা হচ্ছে, পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +4। একটার জন্য +1, 4টার জন্য +4। এখন এখানে যেহেতু এই সাইডে এই থার্ড ব্র্যাকেটের বাম সাইডে যেহেতু +4 আসছে, আমার ডান সাইডেও কিন্তু কি এখানে যেহেতু +4, এখানে আমাকে লিখতে হবে -4 এই থার্ড ব্র্যাকেটের উপরে। এটা সবসময় মাথা রাখবা। এদিকে যদি +3 লিখতে, এদিকে লিখতে আমরা -3। এদিকে যদি +2 আসতো, এদিকে লিখতে আমরা -2। কেন? যোগ বিয়োগ করে যাতে 0 আসে সবসময়। কোনো একটা যোগের জারণ সংখ্যার সমষ্টি, এটা একটা যোগ, জটিল যোগ, জারণ সংখ্যার সমষ্টি সবসময় 0 হয়। তো এটা +4, এটা -4। এখানে যে প্লাস হিরো আলম বসতো, এখানে মাইনাস হিরো আলম বসতো, সংখ্যা সেম থাকবে, শুধু প্লাস মাইনাস চেঞ্জ হবে। তারপর আসো এটা -4। তাহলে এই দুইটার উপর আমি কোন কোন জারণ সংখ্যাগুলো বসাবো? এই দুইটার উপর এমন জারণ সংখ্যা বসাতে হবে যাদের যোগ বিয়োগের মান -4 আসে। এখন সায়ানাইড হচ্ছে -1, তাহলে একটার জন্য -1, তাহলে 6টার জন্য কি হবে? আমি হিসাব করি এখানে -6। তা আমার -6 থেকে কত গেলে -4 আসবে? -6 এখানে যেহেতু এখানে এর জারণ সংখ্যা আসছে কত? -6। আমি যেহেতু এখানে -1 লিখবো, কিন্তু হিসাব করবো, দেখো 6 একে -6, ঠিক আছে? তাহলে -6 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে -4 আসবে? তাহলে দেখো -6 এর সাথে যদি আমি +2 করি, তাহলে -6 + 2, তাহলে -4। অর্থাৎ Fe এর জারণ সংখ্যা হবে এখানে +2। তাহলে এখানে Fe হচ্ছে কি +2। এবার এটার ক্ষেত্রে একটু হিসাব করো, তোমরা নিজে নিজে হিসাব করে দেখো। সেম পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত? +1। তাহলে 3টার জন্য +3, 3টার জন্য কত? +3। তা আমাকে যেটা এদিকে +3, তাহলে এদিকে কী করতে হবে? ধরো এটার উপর +3 আছে আর কি, এটার মাথায় হিসাব করলে +3, তা আমাকে এদিকেও নিতে হবে কি -3। তাহলে এই দুইটার সংখ্যার উপর এই দুইটার মূলের উপর এমন সংখ্যা বসাতে হবে যাদের যোগ বিয়োগ করে -3 আসে, ঠিক আছে? তো সায়ানাইড জারণ সংখ্যা -1, একটার জন্য -1, এখানে আছে কয়টা? 6টা। তাহলে -6। তা -6 থেকে কত যোগ বা বিয়োগ করলে -3 আসে? তাহলে অবশ্যই +3, +3 -6, তাহলে কত আসবে? -3। তাহলে এটার উপর হবে +3। তাহলে Fe এখানে কি অবস্থায় আছে? +3। তাহলে এটার নাম হবে কি? পটাশিয়াম ফেরো বা ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড। আর এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, ফেরোসায়ানাইড, ফেরিসায়ানাইড। এখন দেখো এটাকে আবার ফেরাসও বলা হয়। এটাকে Fe2+ এর নাম হচ্ছে কি? ফেরাস, আর Fe3+ এর নাম হচ্ছে কি? ফেরিক। তো এটাকে একটু কীভাবে মুখস্থ রাখবা? আমরা সাবজেক্ট তো জানি সবাই, এই শব্দগুলোর নাম শুনো নয়, কমার্স, ঠিক আছে? মানে কমার্সের সাবজেক্ট বলি না আমরা অনেকটাই কি কমার্স মানে কম যোগ আস, আর হচ্ছে বেশি, মানে একটু বেশিটাই এভাবে চলে কি বেশি, ঠিক আছে? ঠিক আছে, এবার মনে রাখবা। তাহলে কম হলে, ঠিক আছে, কম হলে আস হবে, মানে কম আস, আর বেশি হলে উচ্চারিত হবে। তাহলে দেখো Fe2+ বেশি নাকি Fe3+ বেশি? এটা কম, এটা বেশি, তাহলে এটা উচ্চারিত হবে কি? ফেরাস, ঠিক আছে? কম যোগ আস, কম। Fe2+ হচ্ছে কম, 3+ থেকে এটা ছোট, কম হলে আস উচ্চারিত হবে ফেরাস, আর এটা বেশি, ঠিক আছে, এটা উচ্চারিত হবে ফেরিক, ঠিক আছে? উচ্চারিত হচ্ছে। তো এইভাবে টেকনিক আকারে একটু মনে রাখলে তোমরা বুঝতে পারবা। তো এটা হচ্ছে তোমার জটিল যোগের নামকরণ। আসলে এগুলো এখানে আসলে কিছু নেই দ্বিতীয় চ্যাপ্টারে গেলে বেশিরভাগ কোশ্চেনে কিন্তু জটিল যোগ, আরও অনেক ধরনের জটিল যোগ আছে, অ্যানায়নের কিছু জটিল যোগ আছে, সেগুলো আমরা তৃতীয় অধ্যায়ে গেলে আমরা সেগুলো আলোচনা করব।
তাহলে জ্বালান সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝছো। এখন আমরা একটু কিছু কোয়েশ্চেনে আসে যেটা শনাক্তকরণ, যেটা মেন টপিক, সেটা একটু দেখি। খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এসে থাকে, গতে আসে, আর এমসিকিউতে তো প্রায় সব মেডিকেল বলো, বুয়েট চুয়েটে বলো, ভার্সিটি বলো, এগুলো এসে থাকে। তাহলে একটা জিনিস দেখে এখানে K4 FeCN6, এটার সাথে Zn2+ বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, এটার সাথে কপার 2+ বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, এটার সাথে Fe2+ বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, এটার সাথে Fe3+ বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। ঠিক আছে, একটু খেয়াল করে। মানে পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে জিঙ্ক 2+ বিক্রিয়া করলে কোন জিনিসটা উৎপন্ন হবে, কপার 2+ বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, Fe2+ বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, Fe3+ বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। প্রথম ক্লাস হবে তোমার হচ্ছে যে এগুলো জারণ সংখ্যা লেখা। এটা হচ্ছে +1 হিসাবে, এটা হচ্ছে +4, এখানে সংক্ষেপে লিখে রাখবো +4, তো এদিকে হচ্ছে -4, এদিকে -1, তো সংক্ষেপে একটু লিখবো -6, তার এদিকে হবে +2, এদিকে -6 থেকে +2 করে -4 আসে। ঠিক আছে, এবার আসো এই পুরোটা যখন করবা, যখন লিখবা, তখন প্রথমে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। সবগুলোর ক্ষেত্রে প্রথমে FeCN6 লিখে ফেলবো, FeCN6, 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 FeCN6। ঠিক আছে, সাথে এদের জারণ সংখ্যাগুলো লিখবো। এই FeCN পুরোটার জারণ মান কত, -4, -4। ঠিক আছে, লিখলাম এই পার্টটা, তাহলে আমার কাজ শেষ, এই পার্টটা লিখে ফেললাম। এবার আসো K4 এগুলোকে প্লাস দিয়ে লিখবো সবগুলোতে, প্লাস 4K+, K4 আর 4K সেম কত, 4K+। আসেন, আমার এই জিনিসটাও শেষ, এই জিনিসটাও শেষ। এখন বাকি আছে কোনটা, এটা লেখার, জিঙ্ক। আমি এটার সামনে জিঙ্ক বসে দিলাম, Zn2+, কপার 2+, Fe2+, Fe3+। ব্যাপারটা বুঝলেন। এবার আসো জারণ সংখ্যা সমতা করা। এদিকে দেখো +2, এদিকে -4, তা আমি তো কি বললাম, এদিকে যা হবে এদিকেও তা হবে। এদিকে যদি হিরো আলম বসে, এদিকে হিরো আলম বসবে। এদিকে -4, তাহলে আমার এদিকে +4 আনতে হবে না? তা +4 আনতে হলে এই ব্র্যাকেটের এদিকে আমাকে এখানে কত দিয়ে গুণ করলে, এটার সাথে এখানে কত, কোন সংখ্যাটা লিখলে এটার সাথে এটা গুণ করলে +4 আসে। খেয়াল করো, আমি যে এখানে Zn2 লিখি, তো 2 2 একটার জন্য +2, তাহলে দুইটার জন্য কি হবে, +4। তাহলে এটা হচ্ছে Zn2 FeCN6, এটা পুরোটা একটা যৌগ। ব্যাপারটা বোঝা গেল? সেম এটাও +2, তাহলে আমার এখানে -4 আছে, এই -4 এখানে যদি আমি +4 করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, 2 দ্বারা গুণ করবো। দেখো 2 2 +4। ক্লিয়ার? মানে আমাকে এই জিনিসটাকে মিলাতে হবে, এটা শুধু সংখ্যাটা মিলাতে হবে, জাস্ট প্লাসটা তো এমনি বসবে, এটা মাইনাস, এটা প্লাস বসবে। সংখ্যাটা মিলানোর জন্য এখানে 2 দ্বারা গুণ করলে 2 2 4। এবার এখানে আছে -4, তাহলে আমাকে এখানে কত বসাতে হবে, Fe2, 2 2 +4। ঠিক আছে, এবার আসো এখানে 3, এখানে 4, যখন বেজোড় চলে আসছে, বেজোড় চলে আসলে কি করতে হবে, এখন এটার ক্ষেত্রে এর সংখ্যাটা এর নিচে, এর সংখ্যাটা এর নিচে, মানে Fe4 এখানে আর 3 এটার নিচে। তো হিসাব করো, 3 4 12, -12, 3 4 12, +12। ব্যাপারটা বুঝছো? যখন ভিন্ন থাকবে তখন এরটা এর নিচে, এরটা এর নিচে চলে আসবে। তাহলে এটা একটা যৌগ। তো এই যৌগগুলো প্রথমে একটু দেখাই। Zn2 FeCN6, এটা সাদা বর্ণের অধক্ষেপ দেবে, সাদা। এটা কি বর্ণ দেবে, সাদা। এটা হচ্ছে লালচে বাদামি, লালচে বাদামি। ঠিক আছে, এটা হচ্ছে যে হালকা নীল, হালকা নীল। আর এটা হচ্ছে যে, এটা বলতে কি আসলে তোমাদেরকে বলি পুরোটা, এই পুরোটা আর কি, পুরোটা
পুরোটা একটা যোগ, পুরোটা গাঢ় নীল বর্ণের অধক্ষেপ দেবে। এগুলো হচ্ছে অধক্ষেপ। তাহলে আমি একটু লাস্ট একটু ফিনিশিং দিই। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে Zn2+ বিক্রিয়ার ক্ষেত্রে Zn2 FeCnO6 পাওয়া যাবে, সাথে 4K+ পাওয়া যাবে। সেম কপার 2+ এর সাথে এটা, Fe2+ এর সাথে এটা, Fe3+ এর সাথে এটা পাওয়া যায়। তাহলে প্রথমে আমাদের কাজ হবে, প্রথমে এটা লিখে ফেলবো, এইগুলো চারোটা লিখে ফেলবো, সাথে উপরে জারণ সংখ্যা সহ লিখে ফেলবো। তারপর K4 আর 4K সেম কথা, 4K আলাদা করে লিখলাম, 4K প্লাস দিয়ে আলাদা। আমার বাকি থাকবে এটা Zn কপার 2+ Fe2+ Fe3+ বসালাম। এবার এটার সাথে এটা সমতা করতে হবে, এর জারণ সংখ্যাগুলো। এটা -4, এখানে +4 আনতে হলে নিচে 2 দ্বারা গুণ করতে হবে, তাই 2 × 4 সেম। এটা -4, এটা +4 আনতে হলে 2 × 4, এটাও সেম। এখানে ভিন্ন যেহেতু 3 আর 4, তখন এটাও যাচ্ছে, এটারটাকে এদিকে নিয়ে আসবো, এরটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে 3 × 4 = 12 -12, আর 3 × 4 = 12 +12। ঠিক আছে, এগুলো দেখতে হচ্ছে, এগুলো জাস্ট এটা রাফের জন্য। ব্যাপারটা বুঝছো? তাহলে এটা সাদা বর্ণের অধক্ষেপ দেবে জিঙ্ক, এটা লালচে বাদামি, এটা হালকা নীল, এটা গাঢ় নীল বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। ব্যাপারটা ক্লিয়ার? এবার আসো আমরা একটা দেখবো K3FeCnO6। ঠিক আছে, এটার সাথে Fe2+, এই চারটা K4FeCnO6 এই চারটা ছাড়া কারোর সাথে বিক্রিয়া করবে না। আর K3FeCnO6 এটা এই দুইটা ছাড়া কারোর সাথে বিক্রিয়া করে না। Fe2+, Fe3+। ঠিক আছে, এবার আসো আমরা একটু দেখি কি করবো এটা। প্রথমে জারণ সংখ্যা বসাবো, এটা এটা +1, তাহলে 3 একে কত +3, মনে হিসাব করবো +3। এটা হচ্ছে কি -3, তাহলে এদিকে হচ্ছে -1, 6 একে 6 -6, তো এখানে কত বসাতে হবে, -3 আনতে হলে +3। ঠিক আছে, Fe+3। তাহলে এখন দেখো প্রথমে এটার সাথে এটা, প্রথমে কি লিখবো আমরা, এটা বসাই ফেলবো, FeCn6 FeCn6। ঠিক আছে, এখানে তাহলে আমরা হিসাব করি আগের মতো 3K+, এখানে Fe2+, এখানে Fe3+। এবার আসো সমাধা করে একটু এরকম মানগুলো লিখে, এটা -3, এটা -3। দেখো সব কিছু ঠিক মতো লিখলাম। এবার হচ্ছে তোমার মিলাবো জারণ সংখ্যা, এটা +2, এটা -3। তাহলে আমাকে কি করতে হবে, -3 সাথে মিলাতে হবে, -3 সাথে মিলাবো। তাহলে এখানে কি করবো আমরা, কিছুক্ষণ স্যার আপনি কিছুক্ষণ আগে তো বললেন এটারটা এখানে, এটারটা এখানে, তো 3 × 2 = 6, এটা 3 × 2 = 6, +6 -6। কিন্তু এটা একটু ব্যতিক্রম, Fe2+, এটার ক্ষেত্রে ব্যতিক্রম, এটা মনে রাখবো, এটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম স্যার? খেয়াল করো, Fe2 হয়, Fe4 হয়, Fe3 কিন্তু হয় না। ব্যাপারটা বুঝছেন? Fe2 এবং Fe4 প্রদর্শন করলেও Fe3 প্রদর্শন করে থাকে না। তাহলে Fe2 এবং 4 ছাড়া আর কিছু লিখতে পারবো না। ঠিক আছে, তো এখন Fe3 যেহেতু এটা লিখতে পারবো না, আমাকে এখানে কি লিখতে হবে, Fe2। তাহলে আমার এখানে কি করলাম একটু খেয়াল করে, এখানে শুধু Fe2 লেখার থেকে আমার এখানে -3 যেহেতু করতে হবে, -3 আনতে এখানে +2। আমার কয়টা শর্ট আছে, একটা শর্ট আছে না, আমার একটা শর্ট, আমি যে এখানে 2 দিই তাহলে এখানে আমার কী হয়ে যাচ্ছে, +4 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আবার -3, তখন এটা আবার মিলতেছে না। তো আমি শুধু এখানে +2 লিখলাম, এখান থেকে একটা পটাশিয়াম সরিয়ে দিয়ে 2K+ দিয়ে এখানে এটাকে নিয়ে আসলাম K+। এটা একটু ব্যতিক্রম। দেখো এই পাশে এখন কয়টা প্লাস হয়ে যাচ্ছে, 2+ আর 1+, তাহলে কত হয়ে যাচ্ছে, এ পাশে 3+, আর এদিকে -3, এদিকে -3, এদিকে +3, আর এদিকে 2K+টাকে আলাদা লিখলাম। ব্যাপারটা বুঝছো? তাহলে কে ঘুরে ফিরে দেখো, এই পাশে 3টাই আছে, এদিকে 2টা, এদিকে একটা, 3টা, কিন্তু এখানে 2টা লিখবো, এখানে একটা লিখবো। কেন, এখানে +3, এখানে -3 সমতা করার জন্য একটা পটাশিয়াম নিজেকে এখান থেকে স্যাক্রিফাইস করে এদিকে চলে আসবে। এটা ব্যতিক্রম। কার সাথে, পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে Fe2+ বিক্রিয়াটা একটু ব্যতিক্রম। কেন, Fe3 হয় না, তাই Fe2+ রাখবো, আর একটা K+কে এখানে রেখে বিক্রিয়াটা করতে হবে। এটা তোমার কি বর্ণের পদক্ষেপ দেবে, এটা হচ্ছে গাঢ় নীল পুরোটা। এই পুরোটা কি বর্ণের পদক্ষেপ দেবে, আমি একটু
গাঢ় নীল বর্ণের পদক্ষেপ দেবে। ব্যাপারটা বুঝছো? খুব ইম্পর্টেন্ট এটা। এবার পটাশিয়াম ফেরিসায়ানেটের সাথে Fe3+ এর বিক্রিয়া কী হবে? এখানে দেখো, এটা -3, এখানে +3, তাহলে দুইটা সেম আছে না? আর কোনো কিছু গুণ করতে হবে? এখানে তো আর কিছু গুণ করতে হচ্ছে না। তাহলে এখানে যা আছে তা Fe3+, এটা Fe থাকবে, FeCN6 -3 + 3K+। কেন এখানে 3+ -3 সেম কথা, মানে মিলে গেল। এটা হবে তোমার বাদামি বর্ণের পুরোটা, এই পুরোটা। অনেক কিন্তু শুধু এটা লেখে, পুরোটা মিলে এখান থেকে শুরু করে এতটুকু প্লাস চিহ্ন আগ পর্যন্ত পুরোটা হচ্ছে বাদামি বর্ণের পদক্ষেপ দেবে। তাহলে বুঝছো, এইভাবে আমরা আয়নগুলো শনাক্ত করতে পারবো এইসব বিক্রিয়ার মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে জটিল যোগের ক্ষেত্রে গেল। এখন আমরা নর্মাল যোগেরগুলোর ক্ষেত্রেটা দেখবো, এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে করবো। আমরা কিছুক্ষণ আগে জটিল যোগের ক্ষেত্রে দেখলাম, এখন দেখবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকেও কিন্তু এসে থাকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই আয়নগুলোর বিক্রিয়ার ফলে কী কী পদক্ষেপ সৃষ্টি হবে এবং কী কী বর্ণ, কী কী যৌগ লাস্টে পাওয়া যাবে। তাহলে প্রথমে দেখি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে Fe2+, Fe3+, অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+। প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে Fe2+ বিক্রিয়া করলে সবসময় দেখো এখানে FeOH2 এটা সবুজ বর্ণ পদক্ষেপ পড়বে। ঠিক আছে, দেখো স্যার এখানে হোল 2 কেন? এখানে 2+ আছে, তাই এখানে FeOH2। 3+ থাকলে, যেমন 3+ আছে, তাহলে FeOH3। ঠিক আছে, এটা একটা টেকনিক। সবগুলো ক্ষেত্রে OH 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 হবে, আর সামনে একটা বসবে FeAl ক্যালসিয়াম। ঠিক আছে, আর যতটা আয়ন, 2 আয়ন, তাহলে এখানে হোল 2, 3+ আয়ন হোল 3, 3+ আয়ন হোল 3, 2+ আয়ন হোল 2, 2+ আয়ন হোল 2। টেকনিকটা বুঝছো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এগুলোর ক্ষেত্রে প্রথমে সবাই মোলোটার হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং আয়ন অনুসারে সেটা 2 3 3 2 এরকম করে বসবে। তাহলে FeOH2 2+ আছে, তাই 2 হলো। এখানে এটা সবুজ বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে, এটা বাদামি বর্ণের, এটা সাদা, এটাও সাদা, এটাও সাদা। এখন যেহেতু তিনোটা একসাথে সাদা বর্ণের পদক্ষেপ দিচ্ছে, তা আমি আলাদাভাবে আইডেন্টিফাই বা সিওরিটি কেমন হবো যে এটা অ্যালুমিনিয়াম ছিল, এটা জিঙ্ক ছিল, এটা ক্যালসিয়াম ছিল, যেহেতু তিনোটা সাদা বর্ণ দিচ্ছে। তো এখন কি করতে হবে? এটা চিন্তা করে তোমাকে কী করতে হবে? অ্যালুমিনিয়ামের সাথে যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা উৎপন্ন হচ্ছে, সেটার সাথে আমি পুনরায় আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো। এই তিনোটার সাথে, তিনোটা যেহেতু সাদা বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে, তিনোটার সাথে প্রথমে আমি কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তিনোটা ক্ষেত্রে যোগ করব। যোগ করার পর আমি এখন কি দেখব? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম জিঙ্ক অক্সাইড, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কোনো রিয়াকশন করে না। যদি কোনো রিয়াকশন না করে, তাহলে মনে করবো সেখানে ছিল ক্যালসিয়াম। যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, সেখানে যদি কোনো রিয়াকশন না করে, মনে করবো সেখানে ক্যালসিয়াম ছিল। আর যদি রিয়াকশন করে জিঙ্ক অক্সাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করে, সোডিয়াম জিঙ্ক অক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা দ্রবীভূত লবণ পাওয়া যায়, মানে কোনো বর্ণ নাই, একটা দ্রবীভূত লবণটা পাওয়া যাবে, তখন সেটা মনে করবো সেখানে জিঙ্ক ছিল। আবার যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার ফলে সোডিয়াম অ্যালুমিনেট অক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা বর্ণের পদক্ষেপ পাওয়া যাচ্ছে আবার পুনরায়, মানে আবার সাদা বর্ণটা দেখা যাচ্ছে, যদি সাদা বর্ণটা আবার দেখা যায়, মনে করবে অ্যালুমিনিয়াম ছিল। তাহলে তিনোটা যেহেতু সাদা, প্রথমে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। প্রথমটা সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম জিঙ্ক অক্সাইড, এবং এই পরটাতে ক্যালসিয়ামের ক্ষেত্রে কোনো রিয়াকশন করে না। তাহলে এখানে NH4Cl একটা সাদা বর্ণ পদক্ষেপ সৃষ্টি করবে, তখন মনে করবো সেটা অ্যালুমিনিয়াম ছিল। আর সেটা যদি দ্রবীভূত লবণ আকারে থাকে NH4Cl, তাহলে মনে করবো সেটা হচ্ছে জিঙ্ক ছিল। ঠিক আছে, তাহলে এভাবে আমি বর্ণগুলো শনাক্ত করব। তাহলে কোনগুলো সাদা পদক্ষেপ দেয় সেগুলো মনে রাখার জন্য একটা টেকনিক মনে রাখবা। আজকাল সব কিছু সাদা মনে হয়, ঠিক আছে, একটু লিখে রাখো এদিকে, একটু মজা করে বলছি আর কি। আজকাল আসলে সব কিছু সাদা মনে হয়, আজকাল সব কিছু সাদা মনে হয়। আজকাল অত আছে অ্যালুমিনিয়াম, যতে জিঙ্ক, কতে কপার, মানে কতে হচ্ছে ক্যালসিয়াম, আর এখানে কাল দিয়ে মানে কি মনে করবো তোমরা? আচ্ছা, কপার। ঠিক আছে, এই আজকাল অ্যালুমিনিয়াম জিঙ্ক ক্যালসিয়াম কপার, এগুলো সব সময় যে কোনো পরীক্ষায়, শিক্ষা পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় বলো, এই আয়ন শনাক্তকরণ পরীক্ষা, এগুলো সবসময় সাদা বর্ণের পদক্ষেপ সৃষ্টি করবে, সাদা বর্ণের পদক্ষেপ দেবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা এভাবে মনে রাখবো।
আজকাল সব কিছু সাদা মনে হয়, তো অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, কপার এগুলো সবসময় সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে। তো এটা এই জিনিসটা দেখো, তোমাদের মনে রাখার জন্য এই টেকনিকটা একটু, এই বক্সটা তোমরা নোট করে রাখতে পারো সুন্দর করে, খুব কাজে আসতে পারে। কীরকম? K4FeCnO6 Fe2+ এর সাথে হালকা নীল বর্ণ দেখায়, K4FeO6 Fe3+ এর সাথে গাঢ় নীল দেখায়, K4FeCnO6। এতক্ষণ যা পড়েছে তা আমি একটা বক্সে নিয়ে আসলাম আর কি, পরীক্ষা হলে সব বর্ণগুলো মনে না রেখে গেলে এটা মুখস্থ করে গেলেও হয়ে যাবে, তাহলে বর্ণগুলো MCQর জন্য কাজে লাগবে। এটা Al3+ এর সাথে বিক্রিয়া করে না, একটু সরি, K4FeC, হ্যাঁ এটা Al3+ সাথে K4 কিন্তু বিক্রিয়া করে না। তোমরা দেখিও আমি শুধু 4টা দিয়েছিলাম, জিঙ্ক, তারপর হচ্ছে তোমার কপার, Fe, আর হচ্ছে কি Fe3+। তারপর এটা জিঙ্ক 2+ এর সাথে সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে, জিঙ্ক দেখলে সাদা মনে করবা। আর K4FeCnO6 ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে না, সেই জন্য আমি এখানে ক্রস দিলাম। এবার দেখো K3FeCnO6 Fe2+ এর সাথে গাঢ় নীল বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে, K3FeCnO6 Fe3+ এর সাথে বাদামি বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে, আর K3FeCnO6 অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম তিনটা কারোর সাথে বিক্রিয়া করে না, সেই জন্য ক্রস কোনো বর্ণ দেখাবে না। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড Fe2+ এর সাথে সবুজ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড Fe3+ এর সাথে বাদামি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়ামের সাথে প্রথমে সাদা, পরে কোনো বর্ণ দেখাবে না, পরেও আবার সাদা উৎপন্ন হবে, তাহলে সাদা ক্রস সাদা, সাদা এটার কোনো বর্ণ নাই, এটা আবার সাদা বর্ণ তৈরি হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জিঙ্ক 2+ সাথে কী করবে? সাদা, আর কোনো বর্ণ তৈরি হবে না, মানে দ্রবীভূত লবণ, এটা কোনো বর্ণ না, তো ক্রস ক্রস। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম বিক্রিয়া করলে তোমার কি হবে? এই সাদা বর্ণ অধিক্ষেপ করবে, পরবর্তীতে আর কোনো সাথে কি এখানে নো রিঅ্যাকশন, পরবর্তীতে নো রিঅ্যাকশন। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা জটিল যোগে এবং এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোমাদের বই এইগুলোই থাকে, এগুলো একটু প্র্যাকটিস করলে এখান থেকে MCQ এবং CQ এর জন্য অনেকটা অংশ কভার হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এখন আয়ন শনাক্তকরণ যে টপিকসগুলো পড়ছি, সেটা সর্বশেষ যে টপিকসটা আলোচনা করবো সেটা হচ্ছে শিখা পরীক্ষা। শিখা পরীক্ষায় বিভিন্ন মৌলের বর্ণ এবং শিখা পরীক্ষায় কেন HCl ব্যবহার করা হয় এগুলো নিয়ে আলোচনা। এটা দিয়ে আমাদের আয়ন শনাক্তকরণ যে টপিকসটা আছে সেটা আমাদের শেষ হবে। শিখা পরীক্ষা বলতে কি, যখন কোনো একটা তোমার পরীক্ষা বলতে যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তুমি যখন বুনসেন দ্বীপ মানে আগুনের উপর একটা ল্যাবরেটরিতে, কেমিক্যাল ল্যাবরেটরিতে দেখবা আগুনের উপর টেস্ট টিউব রেখে সেখানে এগুলোকে নাড়ানো হয় এবং কিছুক্ষণ পর সেগুলো দেখবা বর্ণ চেঞ্জ হয়ে যায়। ওই আগুনের উপর রেখে বর্ণ কালার চেঞ্জ হওয়া পরীক্ষা, এটা হচ্ছে শিখা পরীক্ষা বলা হয়। শিখা পরীক্ষা কোনটা কী বর্ণ দেয় এগুলো খুব মুখস্থ, এগুলো একদম টিএম করে রাখবা, ঠাড়া মুখস্থ। টিএম মানে ঠাড়া মুখস্থ, MCQ বোর্ডের জন্য আসে, প্লাস হচ্ছে কি ভার্সিটিতে এসে থাকে, এগুলো সিকিউ লাগে না, এটা একটু সিকিউতে আসে, খ নম্বরে আসে প্রায় সময়, কিন্তু এগুলো MCQতে ইম্পর্টেন্ট। তো আমরা কীভাবে মনে রাখবো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, কপার, বেরিয়াম, স্ট্রনশিয়াম এগুলো কোন কোন বর্ণ দেখায়, এগুলোর প্রায় সময় এসে থাকে। তাহলে লিথিয়াম উজ্জ্বল লাল বর্ণের প্রদর্শন করে, লতে লিথিয়াম, লতে লাল, এভাবে একটু মনে রাখবা, ঠিক আছে। সোডিয়াম সোনালি হলুদ, শতে সোডিয়াম, শতে সোনালি। কেতে বেগুনি মানে পটাশিয়াম, বেগুনি, শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ প্রদর্শন করে। কালো বেগুনি, কতে পটাশিয়াম, বেতে বেগুনি, ঠিক আছে। কতে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম বেগুনি বর্ণের শিখা পরীক্ষায় প্রদর্শন করে। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, কালিতে, কালিতে যা থাকে লাল, কালিতে যা থাকে লাল, তাহলে সেটা হচ্ছে ক্যালসিয়াম, তাই ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, ঠিক আছে। রুবিডিয়াম, এটা হচ্ছে রুবিডিয়াম লালচে বেগুনি বর্ণের হয়, সেটা হচ্ছে কি আরতে রেড প্লাস বেগুনি, তাহলে RB, রেড মানে লালচে, বিতে বেগুনি, লালচে বেগুনি RB। এবার মনে রাখবে কপার নীলাভ সবুজ, কপার হচ্ছে একজনের কাপুরুষ, সে নিজে হচ্ছে নীল বর্ণ দেখায়, কপার সবসময় নীল বর্ণে থাকে, কিন্তু শিখা পরীক্ষায় তখন দেখায় সে নীলাভ সবুজ, সে একটা কাপুরুষ, থাকে নীল, নিজে সবসময় নীল থাকে কালার, কিন্তু কপার বর্ণ দেখবো তোমার নীল কালার, কিন্তু শিখা পরীক্ষায় এটা নীলাভ সবুজ হয়ে যায়। তা বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ, তো বেতে বাটিতে রেখে সবুজ আপেল খায়, ঠিক আছে, সবুজ আপেলের মতন, মানে কি আপেলের মতো সবুজ আর কি এটা। এসার টকটকে লাল, স্ট্রো, ওই লাল স্ট্রো, আমরা স্ট্রো দেখি না লাল কালার কিছু স্ট্রো, এভাবে তোমরা মনে রাখবা। তো এগুলো হচ্ছে শিখা পরীক্ষায় বিভিন্ন মৌলের বর্ণ। শিখা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কোনো বর্ণ দেখায় না,
ঠিক আছে? শিক্ষা পরীক্ষায় এই দুইটা কোনো বর্ণ দেখাবে না। তাহলে এটা একটু মনে রাখবো, বোমা মেরে নাথিং করে দেবো, মানে বোমা, বেরিলিয়াম, বতে বেরিলিয়াম, মতে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, নাথিং। নাথিং বলতে কোনো শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না, একটু এভাবে একটু মনে রাখবো আর কি, ঠিক আছে? তাহলে এই এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এটা একটু মাথায় রাখবে, এগুলো প্রায় সময় আসে, নিচের কোনটি শিক্ষা পরীক্ষা বর্ণনা দেখায় না, এভাবে একটু মনে রাখবা। এটা গেল। এরপর এটা শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় এসিএল ব্যবহার করা হয়, কেন H2SO4 এবং HNO3 ব্যবহার করা হয় না। অ্যাসিড, এসিএল তো একটা অ্যাসিড, কেন এই এসিএলটা ব্যবহার করা হয়। এবার বলি, কারণ সিএল হলো একটা উদ্বায়ী গ্যাস। এই উদ্বায়ী গ্যাসটা যখন উত্তপ্ত করবো তখন এই ক্লোরিনটা যখন বেরিয়ে আসবে গ্যাস হিসাবে, তখন এই গ্যাসের সাথে বর্ণটা সহ কি কালারটা সহ চেঞ্জ হয়ে আসে, মানে যেটা যে বর্ণ দেখাবে সে বর্ণটা প্রতিফলিত হয়। তাই ক্লোরিন উদ্বায়ী গ্যাস হওয়ার কারণে এদিকে সালফেট এবং নাইট্রেট কোনো উদ্বায়ী গ্যাস না, এগুলো কোনো বর্ণ প্রদর্শন করবে না, সে কারণে ক্লোরিনটা ব্যবহার করা হয়। তো এই পরীক্ষার ক্ষেত্রে শিক্ষা পরীক্ষায় কেন কীভাবে এসিএলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এভাবে। একটা প্লাটিনাম তার থাকে, এই প্লাটিনাম তারের সাথে যখন এসিএল, ওখানে এসিএল দেওয়া, তার উপর যখন এসিএল রাখবা, ঠিক আছে? তখন এই এসিএলের মধ্যে যখন অজৈব ধাতব লবণ, যে লবণগুলো তুমি এইগুলো যেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, এই এসিএলের মধ্যে যখন লবণগুলো দেবো, সাথে শিক্ষা পরীক্ষায় বুনসেন বার্নার যখন উত্তপ্ত করে দেবো, সরি একটু মোবাইলটা ঘুরে গিয়েছিলো, এখানে আমার বাসায় একটা বিড়াল আছে, ও আসে মোবাইলটা পুরো ঘুরিয়ে দিয়েছে। তা আচ্ছা, যেটা বলছিলাম, যখন প্লাটিনাম তার তার থাকে, মানে দেখবা একটা বুনসেন বার্নার দ্বীপ, এই বুনসেন বার্নারের উপর মানে আগুনের শিখা, এটার উপর একটা নেট থাকে, প্লাটিনামের তার মতো থাকে। এখানের মধ্যে একটা বিকারের মধ্যে আমি কিছু অজৈব ধাতব লবণ দিলাম, যাদের বর্ণ দেখাবে যারা, সেখানে আমি এসিএল যোগ করে আস্তে করে বুনসেন বার্নারের তাপটা দিয়ে উত্তপ্ত করা শুরু করব। উত্তপ্ত করার ফলে কিছুক্ষণ পর দেখবো ওই এসিএল, মানে এটা অনেকটা এরকম থাকে আর কি, এরকম একটা বুনসেন বার্নার থাকে, এরকম 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 একটা জালির মতো থাকে, ঠিক আছে? এখান থেকে আগুনটা বেরোয়, এখানে একটা পাত্র দেওয়া থাকে, এই পাত্রের মধ্যে আমি প্রথমে অজৈব ধাতব লবণ দেবো, সেখানে এসিএল যোগ করবো, উত্তপ্ত করা শুরু হলে সেখান থেকে উদ্বায়ী ক্লোরাইডগুলো নির্গত হতে থাকে। এরপর আস্তে আস্তে বুনসেন শিখা যখন আরও উত্তপ্ত থাকবে, তখন ধাতু পরমাণুর শক্তির শোষণ ও বিকিরণ ঘটে। শক্তির শোষণ এবং বিকিরণ কি, ওই তাপমাত্রা যত বাড়বে তত ক্লোরিন উদ্বায়ী গ্যাসগুলো বেরোতে থাকবে, তখন ওইটার বর্ণটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? সাদা থাকলে কিছুক্ষণ পর দেখবা সেটা সবুজ হয়ে যাচ্ছে লিথিয়াম থাকার কারণে, সেটা কিছুক্ষণ পর দেখবা ইথের মতো লাল হয়ে গেলো, কিছুক্ষণ পর দেখবা কাঁচা আপেলের মতো সবুজ হয়ে গেলো, তারপর ওই একটা একটা বর্ণালী সৃষ্টি করবে এবং সে বৈশিষ্ট্যপূর্ণ বর্ণটা এভাবে দেখা যাবে। তাহলে পরীক্ষাটা যদি ব্যাখ্যা করতে পারো, তুমি এভাবে এই সিকোয়েন্সটা মেনটেন করে এগুলো একটু বর্ণনা আকারে লিখে দিলে তোমরা ইজিলি পারবে। মানে প্লাটিনাম তারের সাথে অজৈব ধাতব লবণ সেখানে থাকবে, সেখানে এসিএল যোগ করে উত্তপ্ত করলে উদ্বায়ী ক্লোরাইড থাকবে, বুনসেন শিখে সেটা আরও যখন উত্তপ্ত হবে তখন ধাতু ও পরমাণু শক্তি শোষণ ও বিকিরণ ঘটবে। শক্তি শোষণ এবং বিকিরণ ঘটলে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয়, শক্তির পার্থক্য সৃষ্টি হলে সেখানে বর্ণ সৃষ্টি হবে। এটা সবসময় মনে রাখবে, এটা তৃতীয় অধ্যায়ের একটা পড়া আছে রঙিন যৌগ গঠন প্রক্রিয়া, তখন আর একটু ডিটেলস পড়বা। সাথে সেখানে বর্ণালী সৃষ্টি হবে, বর্ণালী সৃষ্টির ফলে সেখানে একটা বৈশিষ্ট্যমূলক, যার যেরকম বর্ণ সেই বৈশিষ্ট্যমূলক বর্ণগুলো দেখা যাবে। এভাবে শিক্ষা পরীক্ষা করা হয়ে থাকে। আশা করি আজকের টপিক্সে আমরা বেসিক অনেক কিছু আলোচনা করার চেষ্টা করছি। তাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সেটা সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক্স নিয়ে আসবো। টিল দেন বাই, সবাই ভালো থাকবেন।